আজকের বিষয় বলতে গিয়ে ছোটবেলায় পড়া একটা কবিতার লাইন মনে পড়ছে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। সেই জগৎ দেখার টানেই বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়েন, কোনো বাধা তাদের দবিয়ে রাখতে পারে না। আজ তেমনই এক মানুষের সঙ্গে কথা হবে। কিছুদিন আগেই তিনি এরকম এক অভিযানে সামিল হয়েছিলেন। যার পেশা সাংবাদিকতা, কিন্তু নেশা জগৎ দেখা, তাকে চেনা। দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, আপনাকে পাঁচ মিশালিতে স্বাগত। হ্যাঁ, সবাইকে স্বাগত, সবাইকে নমস্কার। নতুন একটা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে পাঁচ মিশালিকে, বিশেষ করে আমাদের টিমের তরফ থেকে ধন্যবাদ। দেবাশিস, আপনি সাংবাদিকতার পেশা সামলে এই নতুন জায়গা দেখার নেশার সময় বার করেন কিভাবে? এই নতুন জায়গায় দেখার ইচ্ছেটা কি ছোটবেলা থেকেই ছিল? একেবারে ছোটবেলা থেকেই ছিল। কার্যত আমরা যখন আমি স্কুলে ক্লাস 7, 8, 9-এ পড়ি, সেই সময় আমাদের কিছু দাদা ছিল যারা পাহাড়ে ঘুরতে যেতেন। তাদের থেকে ছবি দেখা, তারপরে ছবি তোলা শেখা, এবং ছবি তুলতে গেলে পাহাড়ে যেতে হবে বা জঙ্গলে যেতে হবে। সেই জায়গা থেকেই আমরা কার্যত আমার তখন থেকেই আমার নেশাটা ধরে। মূলত আমরা তখন ছোট ছোট ট্রেকিং করতাম। পশ্চিমবঙ্গে সান্দাকফু রয়েছে, সিকিমে গোচালা রয়েছে। এরপরে আস্তে আস্তে গন্ডি ছাড়িয়ে উত্তরাখণ্ডের একাধিক পর্বত শৃঙ্গ, যেগুলো প্রায় 4,000-5,000 মিটারের কাছাকাছি, সেগুলোকে জয় করা। এরকম প্রায় 10 থেকে 12টি শৃঙ্গ জয় বা ট্রেকিং বলা যেতে পারে, একটু হার্ড ট্রেকিং। সেই ট্রেকিং গুলো আমরা করেছি ছোটবেলা থেকে, এবং তারপরেই পেশাগত লাইনে ঢুকে পড়া। একেবারে ছবি তোলার কাজেই ছবি তুলতে শিখতাম, সেই ছবি তোলার ডিপ্লোমা করা। সেই জায়গা থেকেই একেবারে সংবাদ মাধ্যমে প্রবেশ। প্রথমে একটি কেবল চ্যানেল, সেখান থেকে সুযোগ পাওয়া প্রথম ইটিভি নিউজে, যখন ইটিভি বাংলা ছিল, সেই ইটিভি বাংলায় জয়েন করা। এবং সেই জায়গা থেকেই তারপর পেশাদার যেমন করে চলছে, ঠিক কিন্তু প্রত্যেক বছর আমরা কিন্তু নিয়ম করে আমার এই যে মানে নেশা, অর্থাৎ পাহাড়ে ঘোরা বা জঙ্গলে ঘোরা বা সমুদ্র সৈকত অভিযান, এই অভিযানগুলো কিন্তু আমি প্রত্যেক বছর এখনো, যেরকম ছোটবেলা ক্লাস মাধ্যমিকের পর থেকে চালিয়ে এসেছি, এখনো কিন্তু সেই একই রকম ভাবে চালিয়ে আসছি। এটাই আমার মানে এটাকে পেশা বলবো কি নেশা বলবো জানি না, তবে এটা না হলে সারা বছরের এনার্জিটা আমি কিন্তু পাই না। সম্প্রতি আপনি দেশের বাইরে এক অভিযানে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন এবং সেই অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। দেখুন, আমরা এর আগে একাধিক অভিযান করেছি, হয়তো দেশের বাইরে বাংলাদেশের সমুদ্র সৈকত অভিযান করেছি। কিন্তু এবার আমরা ঠিক করেছিলাম যে এবার একটু অন্যভাবে ঘুরবো, যেরকম পায়ে হেঁটে বা পাহাড় চড়া, সমুদ্রে পায়ে হেঁটে হাঁটা, সমুদ্রের তট ধরে। আমরা ভেবেছিলাম এবারে একটু সাইক্লিং করব। সাইক্লিং করব কোথায়? অবশ্যই একটা ঐতিহাসিক রূপরেখা তৈরি করতে হবে, ঐতিহাসিক দর্শনীয় স্থান জোগাড় করতে হবে। সেটি কিন্তু আমাদের কাছে নজরে এসেছিল ভিয়েতনামের হোচিমিন ট্রেল। কারণ এই হোচিমিন ট্রেলেই কিন্তু সাইকেল করে যুদ্ধ মানে মানে আমেরিকার সাথে যুদ্ধে ভিয়েতনাম সেনা তারা কিন্তু যোগ দিয়েছিলেন। তাদের নির্ভরশীল মানে যানবাহন ছিল হচ্ছে সাইকেল। সেই কারণে যখন আমরা মনে করি যে একটা সাইকেল অভিযান করব, তখন আমরা ঠিক করেছিলাম যে এই হোচিমিন ট্রেলে প্রায় 900 কিলোমিটার, যা ভিয়েতনামের মধ্যে অবস্থিত, সেই হোচিমিন ট্রেল আমরা সাইক্লিং করব। সেই উদ্দেশ্যেই আমরা তিনজন, মূলত বাংলার তিনজন বেরিয়েছিলাম। সেখানে মলয় মুখার্জি রয়েছে, আমাদের একেবারে খুব কাছের মানুষ মলয় মুখার্জি, এবারের জয়ী মলয় মুখার্জি। সে আমাদের পুরো গাইড করেছিল কার্যত, তাকে আমরা ক্যাপ্টেন হিসেবে নিয়েছিলাম, কারণ তার অভিজ্ঞতা অনেক বেশি। এবং আমার আরো এক সঙ্গী ছিল পার্থপ্রতিম হাজরা। আমরা তিনজন মিলে ঠিক করেছিলাম এই হোচিমিন ট্রেনের যে 900 কিলোমিটার রাস্তা, তা আমরা গোটাটা সাইকেলে পাড়ি দেবো। আচ্ছা, এই যে নতুন জায়গা গেলেন, ভিয়েতনামের মতো একটা জায়গা দেশের বাইরে, প্রচুর অর্থেরও প্রয়োজন হয়। শুধু শারীরিক সামর্থ্য নয়, তো আর্থিক সামর্থ্যও হয়। তো সেইগুলো কোনো সহায়তা পেয়েছিলেন বা কিভাবে জোগাড় করলেন? না, দেখুন, একেবারেই আর্থিক আমাদের কাছে না, অভিযানটা যখন হয়, কোন একটা অভিযান ঠিক করি যাব, সেই অভিযানে কতটা কষ্ট করতে হবে, তার থেকে বেশি অভিযানটাকে সফল করার জন্য যে আর্থিক মানে আর্থিক
যোগান, সেই যোগানটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেক বেশি বড় লড়াই লড়তে হয় এবং সেই লড়াই আমাদের সাহায্য কিছুটা অবশ্যই পেয়েছিলাম। বেশ কিছু স্পোর্টস কোম্পানি ছিল, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আমরা একটা বড় সাহায্য পেয়েছিলাম এবং সেই পুলিশের তরফ থেকে আমাদের একটা ভালো হেল্প করেছিলেন প্রবীণ ত্রিপাঠী কমিশনার হাওড়া সিটি পুলিশের, তিনি কিন্তু আমাদের অনেক সাহায্য করেছিলেন। এইভাবেই আমরা আমাদের আরো একজন রয়েছেন যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা, বাংলার কোচ। তিনি কিন্তু আমাদের এই যে কোনো এরকম অভিযানে তিনি কিন্তু পাশে এসে দাঁড়ান। আর্থিক বলা হোক বা অন্যান্য যে যোগাযোগকারী সমস্যা, সেই সব সমস্যাগুলো মেটাতে কিন্তু লক্ষ্মীরতন শুক্লার কথা না বললেই নয়। তারা কিন্তু পাশে দাঁড়িয়েছিল বলেই হয়তো এত বড় একটা অভিযান আমরা সফল করতে পেরেছিলাম। তবে অবশ্যই পরিষ্কার করে বলি, কোনো সরকারি সাহায্য আমরা পাইনি বা সেভাবে আমরা সরকারি সাহায্যের দিকে আমরা এগোইও নি। তার কারণ আমরা জানি সরকারি সাহায্যে এগোতে গেলে তার অনেক ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া মেনটেন করে করতে গেলে প্রায় অনেকটা সময় চলে যায় এবং অনেক নিয়ম কানুন করতে হয়, যেগুলো কিন্তু আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তো ভিয়েতনামের মতো জায়গায় কি দেখলেন, কোন বিষয়টা সবচেয়ে আপনাদের মনে দাগ কাটলো? দেখুন, ভিয়েতনামে দেখার কোনো শেষ নেই। আমরা যেটা দেখলাম, আমরা মানে কার্যত 900 কিলোমিটার হ্যানয় থেকে দানাং পর্যন্ত যে সাইকেল চালালাম, হয়তো অন্যান্য পর্যটকরা আমরা যেটা দেখেছি সেই অন্যান্য সাধারণ পর্যটকরা সেটা দেখতে পারে না। ভিয়েতনামকে চিনতে গেলে একদম কান্ট্রি সাইডে ঢুকতে হবে। ফ্লাইটে করে দানাং গেলাম, হ্যানয় গেলাম, তাহলে হবে না। হংনা, নিনভিন শহর হংনা আছে, দং হই আছে, হুইউ শহর আছে, ওয়ান আছে, মানে একটার পর একটা নাম বলবো এবং সেখানকার দর্শনীয় স্থান তা কিন্তু অবশ্যই একেবারে হৃদয় কেড়ে নেওয়ার মতন। তবে হ্যাঁ, দেখেছি অনেক কিছু দেখার বাকি রয়েছে। তার কারণ আমরা জানি 900 কিলোমিটার সাইকেল চালিয়ে পুরো ভিয়েতনামকে দেখা সম্ভব নয়। মন কেড়েছে মানুষের মানবিকতা, একেবারেই যে লেভেলের মানুষের মানবিকতা সেখানে রয়েছে, সেখানে কিন্তু আমরা আমরা নিজেরা কিন্তু অনেক পিছিয়ে। আমরা সাইকেল যখন ভাড়া নিচ্ছিলাম তখন আমরা চাবি চাইছিলাম, লক, সাইকেলের লক, কিন্তু তারা বলেছিল এটার কোনো প্রয়োজন নেই, আপনারা চলে যান, সাইকেল যেখানে রাখবেন রেখে দেবেন, আমরা আমাদের সাইকেল ঠিক নিয়ে চলে আসবো। ইভেন আমরা যখন প্রথম দিন লাগেজ বয়েছিলাম সাইকেলে, পরের দিন ওরা বলেছিল আপনারা লাগেজটা বইতে হবে না, লাগেজ আপনারা রেখে দিন, আপনাদের ডেস্টিনেশনের যে হোস্টেল রয়েছে এই হোস্টেলে লাগেজ চলে যাবে। আমরা যখন গিয়ে পৌঁছাতাম তখন গিয়ে দেখতাম যে লাগেজ কিন্তু রিসেপশনে, হোস্টেলের রিসেপশনে পড়ে আছে। ফলে এই যে মানবিকতা এবং মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আমাদের একটা জায়গায় আমাদেরকে সাইকেলের ভাড়া পর্যন্ত নেওয়া হয়নি। তারা বলেছিল আপনারা যেভাবে এসছেন, যে মোটো নিয়ে এসছেন, সেখানে আপনাদের থেকে সাইকেল ভাড়া নেওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। ইভেন তারা কোনো সাইকেল নেয়নি। আমাদের জন্য 3টে নতুন সাইকেল তারা দিয়েছিল, যেই সাইকেলের এক একটির দাম আমাদের ইন্ডিয়ান মানিতে কম করে 50,000 টাকা। সেই সাইকেল উইদাউট ডকুমেন্টস আমাদের দিয়ে দিয়েছিল, বলেছিল আপনাদের আজকে সবচেয়ে বেশি জার্নি আছে, 220 কিলোমিটার রাস্তা, এই সাইকেল না হলে আপনাদের পক্ষে সম্ভব হবে না আজকে সারাদিনে শেষ করা। সেই কারণে সেই অত্যাধুনিক সাইকেল তারা দিয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানে ভিয়েতনামে কি দেখেছি, কি মানে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা তো বর্ণনীয় নয়, কিন্তু যেটা বর্ণনা করা যায় সেটা হচ্ছে মানুষের মানবিকতা। তা কিন্তু অনেক অনেক ওপর লেভেলে আমাদের তরফ থেকে মনে হয়েছিল যে আমরা এই মানসিকতার পৌঁছতে আমাদের হয়তো কয়েক যুগ সময় লেগে যাবে। দেবাশিস, ভিয়েতনামে গিয়ে আপনাদের তো ভাষা সমস্যার মুখে পড়তে হয়েছে, এটা কিভাবে কাটালেন? না, অবশ্যই এটা একটা বড় সমস্যা হয়েছিল, কিন্তু ওই যে মানে এখন একটা সুবিধা হয়েছে, বোকা যন্ত্র হাতে করে ঘোরে, মোবাইলের সাহায্যে আমরা ট্রান্সলেট করেছিলাম। কিছু কিছু জায়গায় ইংরেজি বুঝলো, ইংরেজি আমরা কথা বলছিলাম, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল এই কান্ট্রি সাইডে যখন আমরা গ্রামের দিকে ঢুকছিলাম তখন কিন্তু আমাদেরকে এই ট্রান্সলেটার ইউজ করতে হচ্ছিল। অর্থাৎ মোবাইলে গুগলে গিয়ে ইংলিশ টু ভিয়েতনাম করে আমরা ইংরেজিতে বলতাম, ওরা সেই ভিয়েতনামি ভাষা সেটা রিটেন হতো, ওরা ওটা দেখে তার রিপ্লাই দিত, ওরা ভিয়েতনামি টু ইংলিশ করে আমরা সেটা মেনটেন করতাম। আসলে সবচেয়ে বড় বিষয়
মানে আমি বলি এটা হচ্ছে ঘুরতে গিয়ে না ভাষা কোনো সমস্যা হয় না, কারণ আহ, মনের ভাষাটা কিন্তু সবার একই থাকে। আমি ডাল চাই আর চাল চাই সেটা কিন্তু ওদেরকে বোঝাতে পারলে ওরা বুঝে যায়, এবং সেই হেবিচারেই আমরা কিন্তু কার্যত সবাই ওখানে প্রায় 12 দিন ছিলাম। 12 দিনে কোনো সমস্যা হয়নি ভাষা নিয়ে। উল্টে আমরা তাদের ভাষা কিছু কিছু শিখে আসতে চেষ্টা করেছিলাম, তাদের মতন করে তাদের মতন করে আমরা ভাষা বলতাম যতটা ওরা বুঝতে পারে। কারণ আমরা বোঝাচ্ছে আমাদের ভাষা ওদেরকে বোঝানোটা আমাদের কিন্তু অনেক বেশি প্রয়োজন ছিল। ভিয়েতনাম মানেই যে নামটা সবচেয়ে আগে মাথায় আসে সে হচ্ছে হোচিমিন। তো এখনকার প্রজন্ম ভিয়েতনামের যারা আছে তাদের হোচিমিন সম্পর্কে কি কিছু ধারণা হলো আপনাদের? একদম ওখানকার মানুষজন, মানে আমরা বলি, মানে একটা কথা আছে না যে হিন্দু বা আমরা বাঙালিরা আমাদের যদি ভগবান বলতে কতজন বলি, একজন আহ, রামকৃষ্ণকে বলে, একজন বিবেকানন্দকে বলেন, আরেকজন লোকনাথ বাবাকে বলেন, আরেকজন এই নাম বলে। কিন্তু ওদের ওখানে প্রত্যেকটা মানুষ, সে 8 থেকে 80, সবাই কিন্তু হোচিমিনের নামটাই বলে। তার কারণ আজকে ভিয়েতনামের মানুষ যারা সাধী তারা কিন্তু হোচিমিনের জন্য, সেখানে কিন্তু হোচিমিনের মূর্তি, কত পতাকা, কোনো মূর্তি রাস্তাঘাটে, ছবি, এগুলো লাগাতে আমরা দেখিনি, কারণ কোথাও নেই। এই আমরা গোটা ভ্রমণে হোচিমিনের বাড়িতে বা সমাধিস্থল, সেখানে একটা হোচিমিনের মূর্তি দেখেছিলাম। হিউ শহরে একটা মূর্তি দেখেছিলাম, ওখানে পার্ক আছে হোচিমিনের। আর হোচিমিনের বাড়িতে একটা মূর্তি দেখেছিলাম। তারপরে রাস্তায় কোথাও হোচিমিনের কোনো মূর্তি নেই। সবার মনে আছে হোচিমিন, কারণ সেখানকার মানুষদের একটাই দাবি, আজকে এই হোচিমিন ছিল বলে ভিয়েতনামীদের গোটা বিশ্ব চেনে। ফলে হোচিমিনকে তারা একটা অন্য জায়গায় রেখে দিয়েছে। সেটা যুব সমাজ হোক, বয়স্ক মানুষ হোক, যে কোনো জায়গায় আমরা দেখতে পেয়েছি হোচিমিন বলতে আমরা যে গেঞ্জিটা বানিয়েছিলাম, সেই গেঞ্জিটাও কিন্তু একটা হোচিমিনের ছবি দিয়ে আমরা করেছিলাম। এবং সেই গেঞ্জি দেখে ওরা আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়েছিল যে এই ছবিটা নিয়ে আপনারা ঘোরেন, মানে এরকম কথা আমরা শুনেছিলাম। ফলে এই হোচিমিন তাদের কাছে কতটা, সেটা ওখানকার মানুষদের সঙ্গে কথা না বললে একেবারেই বোঝা সম্ভব নয়। ভিয়েতনামের মানুষের কাছে ভারত সম্পর্কে কি ধারণা, ভারতীয়দের সম্পর্কে তারা কি ভাবে? দেখো, ভারতীয় সম্পর্কে তাদের কিন্তু খুব একটা বেশি ধারণা নেই। আমি যেটা দেখেছি, প্লাস এখন কথাও বলেছি, তাদের বেশ কিছু কিছু অঞ্চল, অর্থাৎ দিল্লি, মুম্বাই, কলকাতা, এই শহরগুলোকে তারা একটু চেনে। বাকি ভারতীয়দের পক্ষে, যেমন আমরা যেরকম ক্রিকেটার ভারতীয় মানে ভারতীয় ক্রিকেট হচ্ছে সচিন তেন্ডুলকর, ওরা ওটাকে চেনেই না অ্যাকচুয়ালি। মানে ওদের ওটাকে জানার প্রয়োজন নেই, কারণ ওরা ক্রিকেট খেলেই না। ওরা ওখানে ক্রিকেট খেলার মতন সময় ওদের কাছে নেই। ফলে ভারতীয় কমিউনিস্ট, একটা সময় যে ভারতীয় কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট দল যে ছিল, যে মতাদর্শ ছিল, সেই ভারতকে কিন্তু তারা চেনে। কিন্তু এখন শুধুমাত্র ওই ভারত দেশটার নাম জানে। তার কারণ তারাও দাবি করে যে ভারতীয়রা কিন্তু সবচেয়ে বেশি ভিয়েতনামে ঘুরতে আসে। ফলে সেই জায়গা থেকে ভারতের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। ভারতের কমিউনিস্ট যে আন্দোলন, তার ওপরও তাদের কিন্তু একটা ভালোবাসা কিন্তু আমরা প্রত্যেকের মধ্যে দেখেছি। আমরা ভারতীয় যুব গণতন্ত্র ডিওয়াইএফআই, তাদের একটি পতাকা নিয়ে গেছিলাম, কারণ আমরা যেদিনকার যাচ্ছিলাম তারা আমাদের হোচিমিনের সংবর্ধনা দিতে এসেছিল, আগাম একটা শুভেচ্ছা দিতে এসেছিল। আমরাও তাদের পতাকা নিয়ে গেছিলাম। তারা কিন্তু এই পতাকাটা দেখে খুব উৎফুল্ল হয়েছিল, তার কারণ ডিওয়াইএফআই ভারতের একটা কমিউনিস্ট সংগঠনের পতাকা আমরা নিয়ে এসেছি। ফলে এই যে জায়গাটা তাদের কাছে, তারা কিন্তু অনেকটাই বেশি রিলেটেড করে ভারতবর্ষকে। কিন্তু কখনোই এই যে ভারতবর্ষের ধর্মীয় আলোড়ন বা এইসব নিয়ে এদের মাথা ব্যথাই নেই। ভারতের কমিউনিস্ট যে আন্দোলন, সেটাকে কিন্তু ওরা সম্মান করে, এবং সেটার প্রতি ওরা কিন্তু অনেকটা একটা সফট কর্নার রয়েছে প্রত্যেকের মধ্যেই। ভিয়েতনামের এমন কোন বিষয়টা আছে যেটা আপনার খুব ভালো লেগেছে, যেটা আপনি এখানেও দেখতে চান? দেখুন, অবশ্যই সেটা হচ্ছে ক্লিন, পরিষ্কার। এতটা পরিষ্কার একটা শহর হতে পারে, একটা দেশ হতে পারে, সেটা কিন্তু একেবারে স্বপ্নের জায়গা। সেখানে আমরা দেখেছিলাম যে মানে স্ট্রিট ফুড, ওখানকার মেন তো হচ্ছে স্ট্রিট ফুড।
প্রত্যেকটা ফুটপাতই হচ্ছে রেস্টুরেন্ট, সকাল থেকে রাত পর্যন্ত রেস্টুরেন্ট চলে। সেখানে গাড়ি যায়, ধুয়ো ওড়ে না, ধুলো ওড়ে না, সেখানে অনায়াসে মানুষ সেখানে ওপেন রাস্তায় বসে খাবার খাচ্ছে। এই 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 পরিষ্কার, এই যে পরিষ্কার রাখার যে দায়িত্ব নেওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে, এটা কিন্তু দেখতে চাই ভারতবর্ষে, দেখতে চাই কলকাতা, আমার রাজ্যে, আমার বাংলায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে জানি না, কারণ আমরা দেখেছি ওখানকার হোটেলের মালিক তিনি কিন্তু ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে, গাছের পাতা পড়লে সেটাকে সরিয়ে দিতে হবে। ফলে এই যে মানসিকতা, কারোর মধ্যে দেখিনি কেউ খেয়ে কিছু ফেলে দিচ্ছে, একটা জায়গায় রাখতে হচ্ছে, এবং শিফটিং করে সেখানে কিন্তু কর্মচারীরা অর্থাৎ সাফাই কর্মীরা তারা কাজ করে শিফটিং ডিউটি, 8 ঘন্টা করে 3টে শিফটে ডিউটি হয়। ফলে একবার কাজ, সারাদিনে গোটা শহরকে একবার ঝাড় দিলাম, পরিষ্কার করলাম, এটা নয়। একেবারে 8 ঘন্টা করে প্রত্যেক শিফটে, 3 শিফটে কাজ হয়, মানে 24 ঘন্টা সেখানে কিন্তু পরিষ্কার করার লোক সেখানে কিন্তু প্রশাসন রেখেছে। ফলে এই জায়গা থেকে আমি দেখতে চাই ভিয়েতনামের মতন একটা পরিষ্কার শহর, পরিষ্কার দেশ হোক আমার দেশ। আপনারা মোট 900 কিলোমিটার যাত্রা করেছেন, প্রতিদিন গড়ে কতটা করে সাইক্লিং করেছেন, এবং যাত্রাপথে আপনারা বিশ্রাম নিয়েছেন কিভাবে, খাওয়া দাওয়া কি হয়েছে, এগুলো যদি একটু বিস্তারিত বলেন। একেবারে আমার ছিল যে আমরা হ্যানয় থেকে একটা সাইকেল ভাড়া করব, আমরা দানাং পৌঁছবো, প্রায় 900 কিলোমিটার রাস্তা। সবচেয়ে সমস্যা হচ্ছিল যে তারা একবারে মানে এই আমাদের একটি সাইকেল কেউ ভাড়া দিতে চাইছিল না। তাদের দাবি ছিল যে 900 কিলোমিটার সাইকেলটা চলে গেলে সেখান থেকে সাইকেল আনতে যে খরচ, সেটা অনেক বেশি খরচ, ফলে সেই খরচটা বহন করতে হবে। তারাই আমাদের বলে দিয়েছিল যে আমরা আপনাদের ডেস্টিনেশন দিয়ে দেব, আপনারা যে হোস্টেলগুলোতে থাকবেন সেই আশেপাশেই আমরা আপনাদের জায়গা বলে দেবো, ওখানে গিয়ে আপনারা সাইকেল বদল করবেন এবং এখান থেকে যেটা নিয়ে যাচ্ছেন ওখানে জমা করে দেবেন। ফলে আমরা প্রথম দিন 100 কিলোমিটার পথ গেছিলাম, যেহেতু হ্যানয়তে বেশ কিছু সরকারি কাজকর্ম ছিল, আমাদের ওখানকার অ্যাম্বাসিতে কথা বলতে গেছিলাম, ওখানে ফ্ল্যাগ একটা হোস্টিং হয়েছিল, সেখানে গেছিলাম। সেখানে করে যখন আমরা শুরু করি, আমরা প্রথম দিন 90 কিলোমিটার 95 কিলোমিটার দূর আমরা নিনভিন শহরে গেছিলাম। তার পরের দিন থেকে আমরা ঠিক করেছিলাম যে আমরা সকাল থেকে সাইকেলে বেরিয়ে যতটা পারবো ততটা যাব। তার কারণ হচ্ছে ওখানকার যে রাস্তাঘাট, যে কোয়ালিটির সাইকেল এবং যে আবহাওয়া, তাতে 100 কিলোমিটার সাইকেল চালাতে যদি আমরা লাগাতার চালাতাম 3.5-4 ঘন্টার বেশি লাগতো না। 20 থেকে 25 কিলোমিটার ঘন্টায় আমরা চালাতে পারতাম। তখন আমরা ঠিক করেছিলাম যে আমাদের দিন যেহেতু কম, আমরা 8 দিন হাতে রেখেছিলাম, আমরা 6.5 দিনে শেষ করেছিলাম, 1.5 দিন দানাঙে সময় কাটিয়েছিলাম। তা আমরা ঠিক করেছিলাম যে 8 দিন নয়, আমরা অনেকটা বেশি এগিয়ে গেলে আমাদের খরচ কমবে, আমাদের অনেকটা খরচ কমবে, এবং জার্নিটাও আমরা অ্যাডভান্স যতটা করতে পারি পরবর্তীকালে, কারণ আমরা তো জানছিলাম না যে রাস্তাটা সামনে কি আছে, সেটা তো আমরা বুঝতে পারছিলাম না। আর প্রথম কথা হচ্ছে এই যে রুটটা 900 কিলোমিটার হলেও আমাদের কিন্তু কোনো একটা অঞ্চলে গিয়ে সেই অঞ্চলে কোনো একটা ভালো জিনিস দেখতে গেলে সেখানেও কিন্তু আবার 20-25 কিলোমিটার এক্সট্রা সাইকেল চালাতে হয়েছে। ফলে সব যদি যোগ দিই তাহলে প্রায় 1000-1200 কিলোমিটার সাইক্লিং আমরা করেছিলাম পুরো অভিযানটা। কিন্তু আমাদের বিশ্রাম নিতাম, যতক্ষণ সাইকেল চালাতে পারতাম নিতাম আমরা রাস্তার ধারে ফলের দোকান। ওই জায়গায় সবচেয়ে ভালো খাবার হচ্ছে ফল, কারণ এত সুস্বাদু ফল পাওয়া যায়, কাঁঠালি কুল, কমলা লেবু, ওখানকার আম, কাঁঠাল অসাধারণ এবং অনেক সস্তা, মানে অন্য খাবারের থেকে অনেক বেশি সস্তা হতো। ফলে আমরা ঠিক করতাম 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা সাইকেল চালাবো, সেখানে ফলের দোকান দেখে আমরা ফল খাবো, জল খাবো, ফের আবার যাত্রা শুরু করব। আমরা একদিনে সবচেয়ে বেশি সাইকেল চালিয়েছিলাম 215 কিলোমিটার। তার আগে আমরা প্রত্যেকদিন ওই 100 থেকে 150 কিলোমিটার আমরা ডেস্টিনেশন ঠিক করে সেই হোস্টেল কোথায় আছে সেখানে গিয়ে আমরা পৌঁছে যেতাম এবং সেখানেই আমরা স্টে করতাম। এবং রাতে ওখানকার হোস্টেল বা হোটেল সেগুলি অত্যাধুনিক, আমাদের ভারতীয় টাকায় 800 টাকা 900 টাকা খরচ হয়েছিল পার হেড প্রত্যেক জনের, প্লাস উইথ ব্রেকফাস্ট নিয়ে আমাদের এই খরচা হতো। কিন্তু সেই হোটেলের মান আমাদের এখানকার যে কোনো টুরিস্ট স্পটে
10 থেকে 15 হাজার টাকা মিনিমাম হবে এই রুমটার ভাড়া। কিন্তু সেগুলো আমরা কিন্তু ওখানে অনেক সস্তা পেয়েছিলাম এবং ওখানকার রেটই ওটা আহ, দেওয়া থাকে। ফলে রাত্রিবেলা আমরা হোস্টেলে থাকতাম, সারাদিন সাইকেল, যেখানে প্রাকৃতিক শোভা সৌন্দর্য, সেখানে ছবি তুলতে হবে, সেখানে দাঁড়িয়ে আমরা রেস্ট নিতাম, সঙ্গে জল এবং আমাদের যে খাওয়া দাওয়া, ফল, রাস্তা থেকে ফল কিনে সেই ফল খেতে খেতে আমরা এগিয়ে যেতাম। সারাদিন কিন্তু আমরা ফলের উপরে নির্ভর করতাম, তার কারণ ওখানে হোটেলে খাওয়া মানে খেলে আমাদের সাইকেল চালাতেও কিন্তু অনেক বেশি কষ্ট হতো। আমরা তাই একাধিকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ফল খেতাম, জল খেতাম এবং তারপরে এগিয়ে যেতাম এবং রাত্রিবেলা গিয়ে সেখানকার খাবার খেতাম এবং সেখানকার খাওয়া দাওয়া অনেকটাই হাইজেনিক, তার কারণ তারা তেল মশলা খায় না, পুরোটাই কিন্তু সেদ্ধ খাবার। দেবাশিস, আপনাদের পরের পরিকল্পনা? এবং পরের পরিকল্পনা, আমরা অ্যাকচুয়ালি কোনো পরিকল্পনা আগে থেকে বলি না, কিন্তু কয়েকদিন আগেই আমাদের দলের যে অধিনায়ক, তার একটা ইন্টারভিউ ছেপেছে একটি সংবাদ পত্রিকায়। তো সেখানে তিনি আমাদের কোথায় হবে সেটা তিনি কার্যত গল্প করে, গল্পের চলে বলাতেও কিন্তু সেটা